গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে, আজ তৃতীয় পর্ব। পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো, তারপর খাইবার গিরি সংকট। তার বর্ণনা আমি দিতে পারব না, করজোড়ে স্বীকার করে নিচ্ছি। কারণ আমি যে অবস্থায় ওই সংকট অতিক্রম করেছি, সেই অবস্থায় পড়লে স্বয়ং পিয়ের লতি কি করতেন জানি নে। লতির কথা বিশেষ করে বললুম কারণ তার মতো অজানা অচিন দেশের আবহাওয়া শুধুমাত্র শব্দের জোরে গড়ে তোলার মতো অসাধারণ ক্ষমতা অন্য কোনো লেখকের রচনায় চোখে পড়ে না। স্বয়ং কবিগুরু বাঙালির অচেনা জিনিস বর্ণনা করতে ভালোবাসতেন না। পাহাড় বাংলাদেশে নেই, তার 2500 গানের কোথাও পাহাড়ের বর্ণনা শুনেছি বলে মনে পড়ে না। সমুদ্র বাংলাদেশের কোল ঘেঁষে আছে বটে, কিন্তু সাধারণ বাঙালি সমুদ্র দেখে জগন্নাথের রথ দর্শনের সঙ্গে সঙ্গে কলা বেচার মতো করে পুরীতে। রবীন্দ্রনাথের কাব্যেও তাই পুরীর সমুদ্র দর্শনে, অথচ তিনি যে লতির চেয়ে খুব কম সমুদ্র দেখেছিলেন তা তো নয়। তবু এসব হলো বাঙালির কিছু কিছু দেখা, সম্পূর্ণ অচেনা জিনিস নয়। কিন্তু শীতের দেশের সবচেয়ে অপূর্ব দর্শনীয় জিনিস বরফপাত। রবীন্দ্রনাথ নিজের পক্ষে সেই সৌন্দর্য 500 বার দেখেছেন, একবারও বর্ণনা করেননি। তবু যদি কেউ 12 সেই গরম সহ্য করে খাইবার পাসের ভেতর দিয়ে আনাগোনা করে তাহলে আলাদা কথা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সংসারের সুখ দুঃখ অনুভব করা যেন উটের কাঁটা গাছ খাওয়ার মতো। ক্ষুধা নিবৃত্তির আনন্দ সে তাতে পায় বটে, কিন্তু ওদিকে কাঁটার খোঁচায় ঠোঁট দিয়ে দরদর করে রক্তও পড়ে। তাই অনুমান করা বিচিত্র নয়, খাইবারের গরম কাঁটা সয়ে গেলে তার থেকে কাব্যতৃষ্ণা নিবৃত্তি করার মতো রসও কিঞ্চিত বেরোতে পারে। আমি যে বাসে গিয়েছিলুম তাতে কোনো প্রকারের রস থাকার কথা নয়। সিকান্দার শাহী বাবুর শাহী রাস্তা দিয়ে তাকে যেতে হবে বলে তার উপযুক্ত মিলিটারি বন্দোবস্ত সে করেই বেরিয়েছে। তার আপাদমস্তক পুরু করগেটের টিন দিয়ে ঢাকা এবং নশ্বর ভঙ্গুর কাচ সে তার উইন্ডস্ক্রিন থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। একটা হেডলাইট কানা, কাঁচের অবগুণ্ঠন নেই। তখনই বুঝতে পারলুম বাইবেলের সং অব দ্য সঙ্গে বর্ণিত এক চোখের মহিমা। Thou hast ravished my heart, my spouse. Thou hast ravished my heart with one of thine eyes. যে সমস্যার সমাধান বহুদিন বহু কনকর্ড বহু টিকা টিপ্পনী ঘেঁটেও করতে পারেনি, আজ এক মুহূর্তে সদ্গুরুর কৃপায় আর খাইবারি বাসের নিমিত্তে তার সমাধান হয়ে গেল। দুদিকে 1000 ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস। একজোড়া রাস্তা এঁকে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট খচ্চর গাধা ঘোড়ার পণ্যবাহিনী বা ক্যারাভানের জন্য। সংকীর্ণতম স্থলে 2 রাস্তা মিলে 30 হাতও হবে না। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে কোনো জায়গায় দাঁড়ালেই চোখে পড়ে ডাইনে বাঁয়ে পাহাড়, সামনে পেছনে পাহাড়। দ্বীপ্রহর সূর্য সেই নরক কুণ্ডে সোজা নেমে এসেছে, তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লোফালুফি খেলছে। এই গিরি সংকটে আফগানের লক্ষ কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে কোটি কণ্ঠে পরিবর্তিত হতো। এই গিরি সংকটে এক মার্তণ্ড ক্ষণে ক্ষণে লক্ষ মার্তণ্ডে পরিণত হন। তাদের কোটি কোটি অগ্নিজিহ্বা আমাদের সর্বাঙ্গ লেহন করে পরিতুষ্ট হন না, চক্ষুর চর্ম পর্যন্ত শলাকা দিয়ে বিদ্ধ করে দিয়ে যাচ্ছেন। চেয়ে দেখি সর্দারজির চোখ সন্ধ্যার সব স্পর্শ না করেই সন্ধ্যাকাশের মতো লাল হয়ে উঠেছে। কাবুলি রুমাল দিয়ে ফ্যাটা মেরে চোখ বন্ধ করেছে। নগ্ন চোখে কজন লোক ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াতে পারে? এই গরমেই কি কান্দাহারের বধূ গান্ধারী অন্ধ হয়ে গিয়েছিলেন?
কান্দাহার থেকে দিল্লি যেতে হলে তো খাইবার পাস ছাড়া গত্যন্তর নেই। কে জানে, ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দেবার জন্যে, অন্ধবধূর দুর্দৈব দহন প্রশমিত করার জন্যে মহাভারতকার গান্ধারীর অন্ধত্ববরণের উপাখ্যান নির্মাণ করেননি। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক। বাইরের গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই বাকি, এরা তার থোড়াই পরোয়া করে। এইটুকু বলতে বলতে দেখলুম গরমের হলকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা। কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে, কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার। দমস্কের বিখ্যাত সুদর্শন তরবারি সুপারি কাঁটার জাঁতির মতো জামধর মোগল ছবিতে দেখেছিলুম, বাস্তবে দেখলুম হুবহু সেই রকম। গোলাপি সিল্কের কোমর বন্ধে গোঁজা, কারো হাতে কানজোখা পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা। উটের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সামোভার। বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিশমিশ, আলু বুখারা চলেছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়াবার জন্যে। আরও চলেছে, শুনতে পেলুম, কোমরবন্ধের নিচে ইজেরের ভাঁজে পুস্তিনের লাইনিংয়ের ভেতর আফিং আর হাসিস। না ককেনি, না আরও কিছু। সবাই চলেছে অতি ধীরে, অতি মন্থরে। মনে পড়ল, মানুষ সরোবর ফেরতে আমার এক বন্ধু বলেছিলেন যে কঠোর শীতে উঁচু পাহাড়ে যখন মানুষ কাতর হয়ে পড়ে, তখন তার পক্ষে প্রশস্ততম পন্থা অতি ধীর পদক্ষেপে চলা। তড়িৎ গতিতে সে যন্ত্রণা এড়াতে চেষ্টা করার অর্থ সজ্ঞানের যমদূতের হস্তে এগিয়ে দিয়ে প্রাণ সমর্পণ করা। এও দেখি সেই অভিজ্ঞতার উষ্ণ সমর্থন। সেখানে প্রচণ্ড শীত আর এখানে দুর্দান্ত গরম। পাঠান 2 বার বলেছিলেন, আমি 3য়বার সেই প্রবাদ শপথরূপে গ্রহণ করলুম। হন্তদন্ত হওয়া মানে শয়তানের পন্থায় চলা। রবীন্দ্রনাথ ওই রকম কি একটা কথা বলেছেন না, দুঃখ না পেলে দুঃখ ঘুচবে কি করে? তবে কি এই কথাই বলতে চেয়েছিলেন যে তাড়াতাড়ি করে দুঃখ এড়াবার চেষ্টা করা বৃথা? মেয়াদ পূর্ণ হতে যে সময় লাগবার তা লাগবেই। খ্রিস্টও তো বলেছেন, Verily I say unto thee, thou shalt by no means come out thence prison till thou hast paid the uttermost farthing. কে বলে 20 শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যা সমাধান করেই যেন ধড়াম করে শব্দ হল। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালুম। তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা একপাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেঁসেছে, প্রতিবারেই হয়, এই গরমে না হয় বিচিত্র। হৃদয়ঙ্গম করলুম, সৃষ্টি যখন তার রুদ্রতম রূপ ধারণ করেন তখন তাড়াতাড়ি করতে নেই, কিন্তু এই গ্রীষ্মে রুদ্রতার প্রসন্ন কল্যাণ দক্ষিণমুখ দেখালেই ভক্তের হৃদয় আকৃষ্ট হতো বেশি। প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন, খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকের জমি পাঠানের। সেখানে নেমেছ কি মরেছ। আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওঁত পেতে বসে আছে। নামলেই কড়াক পিং। তারপর কি কায়দায় সব কিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। শিকারী হরিণ নিয়ে কি করে না করে সকলেরই জানা কথা। চামড়াটুকুও বাদ দেয় না। এ স্থলে শুনলুম, শুধু যে হাসিটুকু গুলি খাওয়ার পূর্বে মুখে লেগেছিল সেটুকু হাওয়ায় ভাসতে থাকে, বাদ বাকি উবে যায়। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের ওপর রাহাজানি না করে, তার জন্যে খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়।
পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে, আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক মারা না হয়। মোটর মেরামত করতে কতক্ষণ লেগেছিল মনে নেই। শুনেছি ভয়ঙ্কর জ্বর হলে রোগীর সময়ের আন্দাজ একেবারে চলে যায়। পরের দিন যখন সর্দারজিকে জিজ্ঞাসা করলুম চাকা বদলাতে 2 ঘন্টা লাগলো কি করে, তখন সর্দারজি বলেছিলেন সময় নাকি লেগেছিল মাত্র আধ ঘন্টা। মোটর আবার চলল। কাবুলির গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলছিলেন তার নির্যাস, কিচ্ছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দেব। বরফ গলা হিম জল পাহাড় থেকে নেমে এসেছে, দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। নেয়ে উঠে বরফে ঘষে ঘষে আঙুর খাবো তামাম জুলাই আগস্ট। সেপ্টেম্বরের শেষাশেষি নয়াঞ্জলিতে জল জমতে আরম্ভ করবে। অক্টোবরের শীতের হাওয়ায় ঝরা পাতা কাবুল শহরে হাজার রঙের গালিচা পেতে দেবে। নভেম্বরে পুস্তিনের জোব্বা বের করব। ডিসেম্বরে বরফ পড়তে শুরু করবে, সেই বরফের ভেতর দিয়ে বেড়াতে বেরোব। উফ, সে কি শীত, সে কি আরাম। আমি বললুম, আপনার মুখে ফুলচন্দন পড়ুক। হঠাৎ দেখি সামনে একি মরিচিকা, সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামল, পাসপোর্ট দেখাতে হলো, গেট খুলে গেল। আফগানিস্তানে ঢুকলুম। বড় বড় হরফে সাইনবোর্ডে লেখা, ইট ইজ অ্যাবসলিউটলি ফরবিডেন টু ক্রস দিস বর্ডার ইন্টু আফগান টেরিটরি। কাবুলি বললেন, দুনিয়ার সব পরীক্ষায় পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস করা। আলহামদুলিল্লাহ। আমি বললুম, আমিন। খাইবার পাস তো সুখে দুঃখে পেরুলুম এবং মনে মনে আশা করলুম এইবার গরম কমবে। কমল বটে, কিন্তু পাসের ভেতর পিচ ঢালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণই হোক আর বিস্তীর্ণই হোক। এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। হাজারো বছরের লোক চলাচলের পথে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়েছে তারই ওপর দিয়ে মোটর চলল। এই দাগের উপর দিয়ে পণ্যবাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ায় ডাঙ্গা ও খোয়াইয়ে রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে। যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, ভেতরে খড়ের পুরু তোষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ডাঙ্গা খোয়াই ছেয়ে ফেলা হয়। আহমদ আলীর যাত্রাকালে আমার মাথায় একটা 10 গজি বিরাট পাগড়ি বেঁধে দিয়েছিলেন। খাইবার পাসের মাঝখানে সেই পাগড়ি আমাকে সর্দি গরমি থেকে বাঁচিয়েছিল। এখন সেই পাগড়ি আমার মাথা এবং গাড়ির ছাতের মাঝখানে বাফার স্টেট হয়ে উভয় পক্ষকে গুরুতর লড়াই জখম থেকে বাঁচাল। সর্দারজিকে জিজ্ঞাসা করলুম পাগড়ি আর কোনো কাজে লাগে কিনা। তিনি বললেন, আরও বহুত কাজে লাগে, কিন্তু উপস্থিত একটার কথা মনে পড়েছে, বিশেষ অবস্থাতে শুধু কলসিতেই চলে, দড়ি কেনার দরকার হয় না। বুঝলুম রাস্তার অবস্থা গ্রীষ্মের আতিশয্য আর দ্বীপ্রহরের অনাহার এই পথের ফুল টাইম গ্রাহক সর্দারজিকে পর্যন্ত কাবু করে ফেলেছে। তা না হলে এরকম বিভৎস প্রয়োজনের কথা তার মনে পড়বে কেন? দুঃখ হল 60 বছর হতে চলল বয়স, কোথায় না সর্দারজি দেশের গায়ে তেঁতুলের ছায়ায় নাতি নাতনির হাতে হাওয়া খেতে খেতে পল্টনের গল্প বলবেন, আর কোথায় আজই একটানা আগুনের ভেতর পেশাওয়ার কাবুলে মাকুমারা। কেন এমন অবস্থা কে জানে, কিন্তু দেশ কাল এবং বিশেষ করে পাত্রের অবস্থা বিবেচনা করে আড্ডা জমাবার রৌদ্রাতুর ক্ষীণাঙ্কুর উপড়ে ফেলতে বেশি টানা হ্যাঁচটা করতে হল না। কি দেশ! দুদিকে মাইলের পর মাইল জুড়ে নুড়ি আর নুড়ি। যেখানে নুড়ি আর নেই সেখান থেকে চোখে পড়ে বহুদূরে আবছায়া আবছায়া পাহাড়। দূর থেকে বলা শক্ত, কিন্তু অনুমান করলুম 1,00,000 বৎসরের রৌদ্রবর্ষণে তাতেও সজীব কিছু না থাকারই কথা। রেডিয়েটরে জল ঢালার জন্যে মোটর একবার দাঁড়িয়েছিল, তখন লক্ষ্য করলুম
এক কণা ঘাসও দুই পাথরের ফাঁকে কোথাও জন্মায়নি। পোকামাকড় কোনো প্রকারের প্রাণের চিহ্ন কোথাও নেই। খাবে কি, বাঁচবে কি দিয়ে? মা ধরনীর বুকের দুধ এদেশে যেন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। কোনো ফাটল দিয়ে কোনো বাঁধন ছিঁড়ে এক ফোঁটা জল পর্যন্ত বেরোয়নি। দিক দিগন্তব্যাপী বিশাল শ্মশানভূমির মাঝখান দিয়ে প্রেতজনী বর্মধারিণী ফোর্ড গাড়ি চলেছে ছায়াময় সন্তান সন্ততি নিয়ে। ক্ষণে ক্ষণে মনে হয় চক্রবাল পরিপূর্ণ মহার নির্জনতার অদৃশ্য প্রহরীরা হঠাৎ কখন যন্ত্রস্থনিত ধূম্রপুচ্ছ এই শতশ্চল শকট শূন্যে তুলে নিয়ে বিরাট নৈস্তব্ধের যোগভূমি পুনরায় নিরঙ্কুশ করে দেবে। তারপর দেখি মৃত্যুর বিভীষিকা। প্রকৃতি এই মরুপ্রান্তরে প্রাণ সৃষ্টি করেন না বটে, কিন্তু প্রাণ গ্রহণে তিনি বিমুখ নন। রাস্তার ঠিক ওপরেই পড়ে আছে উটের এক বিরাট কঙ্কাল। গৃধিনী শকুনি অনাহারে অবশ্যম্ভাবী মৃত্যু ভয়ে এখানে আসে না বলে কঙ্কাল এখানে সেখানে ছড়িয়ে পড়েনি। রৌদ্রের প্রকোপে ধীরে ধীরে মাংস শুকিয়ে গিয়ে ধুলো হয়ে ঝরে পড়েছে। মসৃণ শুভ্র সম্পূর্ণ কঙ্কাল যেন জাদুঘরে সাজানো বৈজ্ঞানিকের কৌতূহল সামগ্রী হয়ে পড়ে আছে। লান্ডিকোটাল থেকে দক্কা 10 মাইল। সেই মরুপ্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর মনে হল। মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে আশেপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে। ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। দেয়ালের ওপরের দিকে এক সারি গর্ত। দুর্গের লোক তারই ভিতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপড়ে নেয়া চোখের শূন্য কোটর। কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছেন। ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। পলিমাটি জমে গিয়ে যেটুকু মেঠো রসের সৃষ্টি হয়েছে তারই উপরে ভূখাদেশ ফসল ফলিয়েছে। অবাক চোখে তাকিয়ে রইলুম। মনে হলো ভিজে সবুজ ন্যাকড়া দিয়ে কাবুল নদী আমার চোখের জ্বালা ঘুচিয়ে দিলেন। মনে হলো ওই সবুজটুকুর কল্যাণে সে যাত্রা আমার চোখ দুটি বেঁচে গেল। না হলে দক্কা দুর্গপ্রাকারের অন্ধ কোটর নিয়ে আমাকেও দিশেহারা হয়ে ওই দেয়ালের মতোই ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হতো। কাবুলি বলল, চলুন দুর্গের ভেতরে যাই, পাসপোর্ট দেখাতে হবে। আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে, তাহলে সন্ধ্যের আগেই জালালাবাদ পৌঁছতে পারব। দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলুম তার জন্যে ঠান্ডা জল কুঁজোতে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলুম না। অফিসারটি সত্যি অত্যন্ত ভদ্রলোক। আমার কাতর অবস্থা দেখে বললেন, আজ রাতটা এখানে জিরিয়ে যান, কাল অন্য মোটরে আপনাকে সোজা কাবুল পাঠিয়ে দেব। আমি অনেক ধন্যবাদ জানিয়ে বললুম যে আর 5 জনের যা গতি আমারও তাই হবে। অফিসারটি শিক্ষিত লোক, একলা পড়েছেন, কথা কইবার লোক নেই। আমাকে পেয়ে নির্জনে জমানো তার চিন্তাধারা যেন উপচে পড়ল। হাফিজ সাদির অনেক বায়াত আওড়ালেন এবং মরুপ্রান্তরে একা একা আপন মনে সেগুলো থেকে নিংড়ে নিংড়ে যে রস বের করেছেন তার খানিকটা আমায় পরিবেশন করলেন। আমি আমার ভাঙা ভাঙা ফার্সিতে জিজ্ঞাসা করলুম, সঙ্গীহীন জীবন কি কঠিন বোধ হয় না? বললেন, আমার চাকরি পল্টনের, ইস্তফা দেবার উপায় নেই, কাজেই বাইরের কাবুল নদীটি নিয়ে পড়ে আছি। রোজ সন্ধ্যায় তার পাড়ে গিয়ে বসি আর ভাবি যেন একমাত্র নিতান্ত আমার জন্যে সেই দুর্গের দেয়ালে আঁচল বুলিয়ে চলে গিয়েছে। অন্যায় কথাও নয়। আরও 2-4 জন যারা নদীর পাড়ে যায় তাদের মতলব ঠান্ডা হওয়ার। আমিও ঠান্ডা হই, কিন্তু শীতকালেও কামাই দিনে। গোড়ার দিকে আমিও স্বার্থপর ছিলাম। কাবুল নদী আমার কাছে সৌন্দর্য উপভোগের বস্তু ছিল। তার গান শুনতুম, নাচ দেখতুম, লুটিয়ে পড়া সবুজ আঁচলের এক প্রান্তে আসন পেতে বসতুম। এখন আমাদের সম্পর্ক অন্য। আচ্ছা বলুন তো, অমাবস্যার অন্ধকারে যখন কিছুই দেখা যায় না, তখন আপনি কখনো নদীর পাড়ে কান পেতে শুয়েছেন? আমি বললাম, নৌকোতে শুয়ে অনেক রাত কাটিয়েছি। তিনি উৎসাহের সঙ্গে বললেন,
তাহলে আপনি বুঝতে পারবেন। মনে হয় না কুলকুল শুনে যেন আর দুদিন কাটলেই আর সামান্য একটু অভ্যাস হয়ে গেলেই হঠাৎ কখনই রহস্যময়ী ভাষার অর্থ সরল হয়ে যাবে? আপনি ভাবছেন আমি কবিত্ব করছি? আদপেই না। আমার মনে হয় মেঘের ডাক যেমন জনপ্রাণীকে বিদ্যুতের ভয় জানিয়ে দেয়, জলের ভাষাও তেমনি কোন এক আশার বাণী জানাতে চায়। দূর সিন্ধুপাড় থেকে সে বাণী উজিয়ে উজিয়ে এসেছে, না কাবুল পাহাড়ের শিখর থেকে বরফের বুকের ভেতর ঘুমিয়ে ঘুমিয়ে এখানে এসে গান গেয়ে জেগে উঠেছে, তা জানি নে। এখন বড্ড গরম। শীতকালে যখন আপনার ছুটি হবে তখন এখানে আসবেন। এই নদীর অনেক গোপন খবর আপনাকে বাতলে দেব। আহারাদি কিচ্ছু ভাবনা নেই, মুরগি দুম্বা যা চাই, শাকসবজি সে গুড়ে পাথর। অফিসার যখন কথা বলছিলেন তখন আমার একবার সন্দেহ হচ্ছিল, একা থেকে থেকে বোধহয় ভদ্রলোকের মাথা কেমন জানি একটুখানি। কিন্তু কাবুল নদীর সবুজ আঁচল ছেড়ে যখন অক্লেশে দুম্বার পিঠে সওয়ার হলেন তখনই বুঝলুম ভদ্রলোক সুস্থই আছেন। বললেন, আমার কাজ পাসপোর্ট সই করা আর কি মাল আসছে যাচ্ছে তার উপর নজর রাখা। কিছু কঠিন কর্ম নয়, বুঝতেই পারছেন। ওদিকে নতুন বাচ্চা উঠে পড়ে লেগেছেন আফগানিস্তানকে সজীব সবল করে তোলবার জন্যে। অনেক লোক তার চারদিকে জড়ো হয়েছেন। শুনতে পাই কাবুলে নাকি সর্বত্র নতুন প্রাণের সবুজ ঘাস জেগে উঠেছে। কিন্তু এদিকে ইংরেজ দুম্বা, ওদিকে রুশি বকরি। সুযোগ পেলেই কাঁচা ঘাস সাফ করে দিয়ে কাবুলের ন্যাড়া পাহাড়কে ফের ন্যাড়া করে দেবে। ভাগ্যিস চতুর্দিকে খোদায় দেয়া পাথরের বেড়া রয়েছে, তাই রক্ষে। আর রক্ষে এই যে দুম্বার বকরিতে কোনোদিন মনের মিল হয় না। দুম্বা যদি ঘাসের দিকে নজর দেয় তো বকরির শিং উঁচিয়ে লাফ দিয়ে আমদরিয়া পার হতে চায়। আবার বকরি যদি তেড়িবেড়ি করে তবে দুম্বা ম্যামে করে আর সবাইকে জানিয়ে দেয় যে বকরির নজর শুধু কাবুলের চারটিখানি ঘাসের উপর নয়, তার আসল নজর হিন্দুস্তান, চীন, ইরান, সব কটা বড় বড় ধানক্ষেতের ওপর। আমি বললুম, দুম্বাটা শুধু ম্যামে করবে কেন? তারও তো একজোড়া খাসার শিং আছে। ছিল, হিন্দুস্তান ভাবে এখনো আছে, কিন্তু এদেশের পাথরে খামোখা গুঁতিয়ে গুঁতিয়ে ভোঁতা করে ফেলেছে। তাই বোধহয় সেটা ঢাকবার জন্য সোনা দিয়ে বাঁধিয়ে নিয়েছে। গোরা সেপাইয়ের খানাপিনার জমক জৌলুস দেখেছেন তো? হিন্দুস্তান সেই সোনালি সিংয়ের ঝলমলানি দেখে আরও বেশি ভয় পায়। ওদিকে মিশরে সাদ জগলুল পাশা, তুর্কিতে মুস্তফা কামাল পাশা, হিজ্জাজে ইবনে সাউদ, আফগানিস্তানে আমানুল্লাহ খান দুম্বার পিঠে কয়েকটা আচ্ছা ডান্ডা বুলিয়ে দিয়েছেন। কিন্তু কোনো জানোয়ারই সহজে ঘায়েল হয় না। জানোয়ার তো। আমি আতকে উঠলুম, কি ভয়ঙ্কর সেডিশন! না, তা তো নয়। মনেই ছিল না যে স্বাধীন আফগানিস্তানে বসে কথা কইছি। অফিসার বলে যেতে লাগলেন, তাই আজ হিন্দুস্তান আফগানিস্তান মিলেমিশে যে কাজ করতে যাচ্ছে সে বড় খুশির কথা। কিন্তু আপনাকে বহুত তকলিফ বরদাস্ত করতে হবে। কাবুল শক্ত জায়গা, শহরের চারিদিকে পাথর, মানুষের দিলের ভেতর আরও শক্ত পাথর। শাহানশাহ বাদশাহ সেই পাথরের ফাটলে ঘাস গজাচ্ছেন, আপনাকে পানি ঢালতে ডেকেছেন। আমি বাধা দিয়ে বললুম, লজ্জা দেবেন না, আমার কাজ অতি নগণ্য। অফিসার বললেন, তার হিসেব নিকেশ আরেকদিন হবে। আজ আমি খুশি যে এতদিন শুধু পেশাওয়ার পাঞ্জাবের লোক আফগানিস্তানে আসত, এখন দূর বাংলা মুলুকেও আফগানিস্তানের ডাক পৌঁছেছে। দেখি সর্দারজি দূর থেকে ইশারায় জানাচ্ছেন সব তৈরি, আমি এলেই মোটর ছাড়ে। অফিসার সর্দারজিকে দেখে বললেন, অমর সিং বুলানির গাড়িতে যাচ্ছেন বুঝি? ওর মতো হুঁশিয়ার আর কলকবজায় ওস্তাদ ড্রাইভার এই রাস্তায় আর কেউ নেই। এমন গাড়িও নেই যার গায়ে অমর সিংয়ের দুটো ঠোক্কর, দুটো চারটে কদরের চাঁটি পড়েনি। কোনো বেয়াড়া গাড়ি যদি বড্ড বেশি বাড়াবাড়ি করে তবে শেষ দাওয়াই হিসেবে তার ঘোমটা খুলে কানের কাছে বলা, ওঝা অমর সিংকে খবর দেয়া হয়েছে, আর দেখতে হবে না। সেলফ স্টার্টার না, হ্যান্ডেল না, হঠাৎ গাড়ি পঁই পঁই করে ছুটতে থাকে। ড্রাইভার কোনো গতিকে যদি পেছন দিকে ঝুলে পড়তে পারে তবেই রক্ষা। কিন্তু হামেশাই দেখবেন
লাইনের সবচেয়ে লজ্জার গাড়ি চালাচ্ছে অমর সিং। একটা মজা দেখবেন বলে তিনি অমর সিংকে ডেকে বললেন, সর্দারজি, আমি একখানা নয়া গাড়ি কিনেছি, সিধা আমেরিকা থেকে আসছে, তুমি চালাবে? তনখা এখন যা পাচ্ছ তাই পাবে। অফিসারের নজরে পড়াতে সর্দারজি তো হাসি মুখে এসে সালাম করে দাঁড়িয়েছিলেন, কিন্তু কথা শুনে মুখ গম্ভীর হল। পাগড়ির ন্যাজটা দুহাতে নিয়ে সর্দারজি ভাঁজ করেন আর খোলেন, নজর ওইদিকে ফেরানো। তারপর বললেন, হুজুরের গাড়ি চালানো বাড়ি ইজ্জত কি বাত, কিন্তু আমার পুরনো চুক্তির মেয়াদ এখনো ফুরোয়নি। অফিসার বললেন, তাই নাকি? বড় আফসোসের কথা। তা সে চুক্তি শেষ হলে আমাকে খবর দিও। আচ্ছা, তুমি এখন যাও, আমি খুদে আগাকে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমার দিকে ফিরে বললেন, দেখলেন তো, নতুন গাড়ি সে চালাতে চায় না, চুক্তি ফুক্তি সব বাজে কথা। আমার ড্রাইভারের দরকার শুনলে এ লাইনের কোন মোটরের গোসায় চুক্তির ফপর দালালি করতে পারে বলুন তো? তা নয়, অমর সিং নতুন গাড়ি চালিয়ে সুখ পায় না। পদে পদে যদি টায়ার না ফাটলো, ইঞ্জিন না বিগড়ল, ছাদখানা উড়ে না গেল, তবে সে মোটর চালিয়ে কেরামতি কি? সে গাড়ি তো বোরকা পরা মেয়েই চালাতে পারে। আমার কি মনে হয় জানেন, বুড়ি মরে গিয়েছে। মোটরের বনেট খুলতে পেলে সে এখন বউয়ের ঘোমটা খোলার আনন্দ পায়। নতুন গাড়িতে তার অজুহাত কোথায়? আমি জিজ্ঞাসা করলুম, বউয়ের ঘোমটা খোলার জন্য আবার অজুহাতের প্রয়োজন হয় নাকি? অফিসার বললেন, হয় হয়, রাজাধীরাজের বেলায়ও হয়। শুনুন, কাবুল বাদাখশান আধা হিন্দুস্তানের মালিক হুমায়ুন বাদশাহ জুবেদিকে কি বলেছেন, তবু যদি সাধি তোমা ভিখারির মতো দেখা মরে দিতে করুণায়, বলো তুমি রহি অবগুণ্ঠনের মাঝে এরূপ দেখাতে নারী হায়। তৃষার তৃপ্তি মাঝে রবে ব্যবধান, অর্থহীন অবগুণ্ঠন। আমার আনন্দ হতে সৌন্দর্য তোমার দূরে রাখে কোন আবরণ। একই গো সমরলীলা তোমায় আমায়, ক্ষমা দাও মাগি পরিহার। মরমের মর্ম যাহা তাই তুমি মোর, জীবনের জীবন আমার। সত্যেন দত্তের অনুবাদ। আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন, তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। 3-3 চাকা ফাটল, আর ইঞ্জিন সর্দারজির ওপর গোসা করে 2 গুম হলেন। চাকা সারালো হ্যান্ডিম্যান, তদারক করলেন সর্দারজি। প্রচুর মেহেদি প্রলেপের সলিউশন লাগিয়ে বিবিজানের কদম মোবারক মেরামত করা হলো, কিন্তু তার মুখ ফোটাবার জন্যে স্বয়ং সর্দারজিকে ওড়না তুলে অনেক কাকুতি মিনতি করতে হল। একবার চটে গিয়ে তিনি হ্যান্ডেল মারার ভয়ও দেখিয়েছিলেন। শেষটায় কোন শর্তে রফারফি হল তার খবর আমরা পাইনি বটে, কিন্তু হরেক রকম আওয়াজ থেকে আমেজ পেলুম বিবিজান অনিচ্ছায় শ্বশুরবাড়ি যাচ্ছেন। জালালাবাদ পৌঁছে কয়েক মাইল আগে তার কোমরবন্ধ অথবা নিবিবন্ধ কিংবা বেল্ট যাই বলুন ছিঁড়ে 2 টুকরো হল। তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন, অদ্যকার মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হল। কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। 1/2 মাইলটাক দূরে আফগান সরাই। বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম। বাদ বাকি আর সকলে হই হল্লা করে করে গাড়ি ঠেলে নিয়ে চলল। বুঝলুম এদেশেও বাস চড়ার পূর্বে সাদা কালিতে কাবননামায় লিখে দিতে হয়, বিবিজানের খুশি গমিতে তাহাকে সহস্তে সস্কন্ধে ঠেলিয়া লইয়া যাইতে গড় রাজি হইব না। সর্দারজি তম্বি করে বললেন, একটু পা চালিয়ে, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ। কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, এর সঙ্গে তার কোনো সংস্রব নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খানা দেয়াল, সামনের খানাতে এক বিরাট দরজা, তার ভিতর দিয়ে উট, বাস, ডবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে। কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা, এই দানবের পেট থেকে আর বেরোতে হবে না।
ঢুকেই থমকে দাঁড়ালুম। কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারিনি, কিন্তু মনে হল সে ধাক্কায় যেন আমি 3 গজ পিছিয়ে গেলুম। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগল না। এলাকাটা মৌসুমি হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না। যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না। আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্যে জলের বাজে খরচার কথাও ওঠে না। অতএব সিকান্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে পরশুদিনের আস্ত ভেড়ার পাল যেসব অবদান রেখে গিয়েছে, তার স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমনই স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। ইচ্ছে করলে চামচ দিয়ে কুরে কুরে তোলা যায়। চতুর্দিকে এই উঁচু দেয়াল, মাত্র একদিকে একখানা দরজা। বাইরের হাওয়া তারই সামনে এসে থমকে দাঁড়ায়। অন্যদিকে বেরোবার পথ নেই দেখে ওই জালিয়ানওয়ালা বাগে আর ঢোকে না। সূচিভেদ্য অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুঁকলুম। দুর্গপ্রাকারকে পেছনের দেয়াল স্বরূপ ব্যবহার করে 4 সারি কুঠুরি নয়, খোপ। শুধু দরজার জায়গাটা ফাঁকা। খোপগুলোর 3 দিকে বন্ধ, সামনের চত্বরের দিক খোলা। বেতারওয়ালা সরায়ের মালিকের সঙ্গে দর কষাকষি করে আমাদের জন্য একটা খোপ ভাড়া নিলেন। আমার জন্য একখানা দড়ির চারপাইও জোগাড় করা হলো। খোপের সামনের দিকে একটু বারান্দা, চারপাই সেখানে পাতা হলো। খোপের ভেতর একবার এক লহমার তরে ঢুকেছিলুম। মানুষের কত কুবুদ্ধি না হয়। ধর্মসাক্ষী স্মেলিং সল্টে যার ভিড়মি কাটে না, তাকে আধ মিনিট সেখানে রাখলে আর দেখতে হবে না। কেরোসিন কুপির ক্ষীণ আলোকে যাত্রীরা আপন আপন জানোয়ারের তদারক করছে। উট যদি তাড়া খেয়ে পিছু হটতে আরম্ভ করল, তবে খচ্চরের পাল চিৎকার করে রুটিওয়ালার বারান্দায় ওঠে আর কি। মোটর যদি হেডলাইট জ্বালিয়ে রাত্রিবাসের স্থান অনুসন্ধান করে, তবে বাদবাকি জানোয়ার ভয় পেয়ে সব দিকে ছুটোছুটি আরম্ভ করে। মালিকেরা তখন আবার চিৎকার করে আপন আপন জানোয়ার খুঁজতে বেরোয়। বিচুলি নিয়ে টানাটানি, রুটির দোকানে দর কষাকষি, মোটর মেরামতের হাতুড়ি পেটা, মোরগ জবাইয়ের ঘরঘরানি, আর পাশের খোপের বারান্দায় খান সাহেবের নাক ডাকানি। তার নাসিকা আর আমার নাকের মাঝখানে তফাৎ 6 ইঞ্চি। শীতান বদল করার উপায় নেই। পা তাহলে পশ্চিম দিকে পড়ে ও মুখ উটের ন্যাজের চামর ব্যঞ্জন পায়। আর উট যদি পিছু হটতে আরম্ভ করে, তবে কি হয় না হয় বলা কিছু কঠিন নয়। গোমূত্রের মতো পবিত্র জিনিসেও প্রপাত স্নানের ব্যবস্থা নেই। তবে এই কথা ঠিক, দুর্গন্ধ ও নোংরামি সহ্য করে কেউ যদি সরায়ে জ্ঞান অন্বেষণ অথবা আড্ডার সন্ধানে একটা চক্কর লাগায়, তবে তাকে নিরাশ হতে হবে না। আহমদ আলীর ফিরিস্তি মাফিক সব জাত সব ভাষা তো আছেই, তার উপর গুটি কয়েক সাধু সজ্জন, 2-1 হজযাত্রী, পায়ে চলে মক্কা পৌঁছবার জন্য তারা ভারতবর্ষ থেকে বেরিয়েছেন। এদের চোখে মুখে কোনো ক্লান্তির চিহ্ন নেই, কারণ এরা চলেন অতি মন্দ গতিতে, এবং নোংরামি থেকে গা বাঁচাবার কায়দাটা এরা ফ্রন্টিয়ারেই রপ্ত করে নিয়েছেন। সম্বল সামর্থ্য এদের কিছুই নেই। ওপরে আল্লাহর মর্জি ও নিচে মানুষের দক্ষিণ্য, এই দুই তাদের নির্ভর। অনৈসর্গিক পাপের আভাস ইঙ্গিত আছে, কিন্তু সেগুলো হির্শফেল্ড সাহেবের জিম্মাতে ছেড়ে দেয় ভালো। সেই 7 সকালে পেশাওয়ারে আন্ডা রুটি খেয়ে বেরিয়েছিলুম, তারপর পেটে আর কিছু পড়েনি। দক্কার শরবত পেট পর্যন্ত পৌঁছয়নি, শুকনো তালু গলাই তাকে শুষে নিয়েছিল। কিন্তু চতুর্দিকের নোংরামিতে এমন গা ঘিন ঘিন করছিল যে কোনো কিছু গিলবার প্রবৃত্তি ছিল না। নিজের আধিক্যতায় নিজের উপর বিরক্তিও ধরেছিল। আরে বাপু, আর 5 জন যখন দিব্যি নিশ্চিন্ত মনে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, তুমি এমন কোন নবাব খানজা খান নাতি যে তোমার স্নান না হলে চলে না? মাত্র 2000 বছরের জমানো গন্ধে তুমি ভিড়মি খাও। তবু তো জানোয়ারগুলো চত্বরে আর তুমি বারান্দায় শুয়ে। মা জননী মেরি সরাইয়েও জায়গা পাননি বলে শেষটায় গাধা খচ্চরের মাঝখানে প্রভু যিশুর জন্ম দেননি।
ছবিতে অবশ্য সাহেব শুভরা যতদূর সম্ভব সাফসুত্র করে সব কিছু এঁকেছেন, কিন্তু শাকে ঢাকা পড়ে কটা মাছ। বেথলেহেমের সরাইয়ে আর আফগানিস্তানের সরাইয়ে কি তফাৎ? বেথলেহেমেও বৃষ্টি হয় 3 ফোঁটা আর বরফ পড়ে 2.5 তোলা। কে বললে তোমার ইহুদি আফগানির চেয়ে পরিষ্কার? আফগানিস্তানের গন্ধে তোমার গা বিড়োচ্ছে, কিন্তু ইহুদির গায়ের গন্ধে বোকা পাঁঠা পর্যন্ত লাফ দিয়ে দরমা ফুটো করে প্রাণ বাঁচায়। এসব হলো তত্ত্বজ্ঞানের কথা, কিন্তু মানুষের মনের ভেতর যেরকম গীতাপাঠ হয় সেরকম বেয়াড়া দুর্যোধনও সেখানে বসে। তার শুধু এক উত্তর, জানামি ধর্মং নচমে প্রবৃত্তি। অর্থাৎ তত্ত্বকথার নূতন শোনাচ্ছ কি, কিন্তু ওসবে আমার প্রবৃত্তি নেই। তার উপর আমার বেয়াড়া মনের হাতে আরেকখানা খাসা উত্তরও ছিল, সর্দারজি ও বনেট বাসিনীতে যদি সাঁঝের ঝোঁকে ঢলাঢলি আরম্ভ না হতো, তবে অনেক আগেই জালালাবাদের সরকারি ডাকবাংলোয় পৌঁছে সেখানে তোমাতে আমাতে স্নানাহার করে এতক্ষণে নার্গিস ফুলের বিছানায় চিনার গাছের দোদুল হাওয়ায় মনের হরিষে নিদ্রা যেতুম না। বেয়াড়া মন কিছু কিছু তত্ত্বজ্ঞানেরও সন্ধান রাখে, তা না হলে বিবেক বুদ্ধির সঙ্গে একঘরে সারা জীবন কাটায় কি করে? ফিসফিস করে তর্কও জুড়ে দিয়ে বলল, মা মেরি ও যিশুর যে গল্প বললে সে হল বাইবেলিক কেচ্ছা। মুসলমান শাস্ত্রে আছে বিবি মরিয়ম খেজুর গাছের তলায় ঈসা মসিকে প্রসব করেছিলেন। বিবেক বুদ্ধি বলে, সে কি কথা, ডিসেম্বরের শীতে মা মেরি গেলেন গাছতলায়? বেয়াড়া মন বলে, কেন বাপু, তোমার বাইবেলেই তো রয়েছে, প্রভু জন্মগ্রহণ করলে পর দেবদূতেরা সেই সুসমাচার মাঠের মাঝখানে গিয়ে রাখাল ছেলেদের জানালেন। গয়লার ছেলে যদি শীতের রাতে মাঠে কাটাতে পারে, তবে ছুতরের বউই পারবে না কেন শুনি? তার উপর গর্ভযন্ত্রণা, সর্বাঙ্গে তখন গলগল করে ঘাম ছোটে। ধর্ম নিয়ে তর্কাতর্কি আমি আদপেই পছন্দ করি না। দুজনকে 2 ধমক দিয়ে চোখ বন্ধ করলুম। চত্বরের ঠিক মাঝখানে 40-50 হাত উঁচু একটা প্রহরী শিখর। সেখান থেকে হঠাৎ এক হুঙ্কার ধ্বনি নির্গত হয়ে আমার তন্দ্রা ভঙ্গ করল। শিখরের চূড়ো থেকে সরাইওয়ালা চেঁচিয়ে বলছিল, সরাই যদি রাত্রিকালে দস্যু দ্বারা আক্রান্ত হয়, তবে হে যাত্রীদল, আপন আপন মালযান বাঁচাবার জিম্মাদারি তোমাদের নিজের। ওইটুকুই বাকি ছিল। সরাইয়ের সব কষ্ট চাঁদপনা মুখ করে সয়ে নিয়েছিলুম ওই জানটুকু বাঁচাবার আশায়। সরাইওয়ালা সেই জিম্মাদারিটুকুও আমার হাতে ছেড়ে দেওয়ায় যখন আর কোনো ভরসা কোনো দিকে রইল না, তখন আমার মনে এক অদ্ভুত শান্তি আর সাহস দেখা দিল। উর্দুতে বলে, নাঙ্গেসে ক্ষুধাবি ডারতে হয়, অর্থাৎ উলঙ্গকে ভগবান পর্যন্ত সমঝে চলেন। সোজা বাংলায় প্রবাদটা সামান্য অন্য রূপ নিয়ে অল্প একটু গীতিরসে ভেজা হয়ে বেরিয়েছে। সমুদ্রে শয়ন যার, শিশিরে কি ভয় তার। ভাষাতত্ত্ব নিয়ে আমার মনে তখন আরও একটা খটকা লাগল। রেডিওওয়ালার চোস্ত ফার্সি জানার কথা। তাকে জিজ্ঞাসা করলুম, ওই যে সরাইওয়ালা বলল মালজানের তদারকি আপন কাঁধে, এই কথাটা আমার কানে কেমনতর নতুন ঠেকল। সমাজটা কি জানমাল নয়? অন্ধকারে রেডিওওয়ালার মুখ দেখা যাচ্ছিল না, তাই তার কথা অনেকটা বেতার বার্তার মতো কানে এসে পৌঁছল। বললেন, ইরান দেশের ফার্সিতে বলে জানমাল, কিন্তু আফগানিস্তানের জান সস্তা, মালের দাম ঢের বেশি, তাই বলে মাল জান। আমি বললুম, তাই বোধ করি হবে। ভারতবর্ষেও প্রাণ বেজায় সস্তা, তাই আমরাও বলি ধনে প্রাণে মেরো না। প্রাণে ধনে মেরো না কথাটা কখনো শুনিনি। আমাতে বেতারওয়ালাতে যখন ছোটখাটো একটা ব্রেন্স ট্রাস্ট বানিয়ে বসেছি, তিনি জিজ্ঞাসা করলেন, ফ্রন্টিয়ারের ওপারে তো শুনেছি জীবন পদে পদে বিশেষ বিপন্ন হয় না, তবে আপনার মুখে এরকম কথা কেন? আমি বললুম, বুলেট ছাড়া অন্য নানা কায়দায় তো মানুষ মরতে পারে। জ্বর আছে, কলেরা আছে, সান্নিপাতিক আছে, আর না খেয়ে মরার রাজকীয় পন্থা তো 12 মাসই খোলা রয়েছে। সে পথ ধরলে দুদণ্ড জিরোবার্তরে সরাই বলুন আর হাসপাতালই বলুন, কোনো কিছুরই বালাই নেই। বেতার বাণী হল, না খেয়ে মরতে পারাটা তামাম প্রাচ্যভূমির অনবদ্য প্রতিষ্ঠান।
একে অজরাময় করে রাখার নিঃস্বার্থ প্রচেষ্টার নামান্তর হোয়াইট ম্যানস বার্ডেন। কিন্তু আফগানরা প্রাচ্যভূমির ছোট জাত বলে নিজের মোট নিজেই বইবার চেষ্টা করে। সাধারণত এই মোট নিয়ে প্রথম কাড়াকাড়ি লাগায় ধর্মপ্রাণ মিশনারিরা। তাই আফগানিস্তানে তাদের ঢোকা কড়া বারণ। কোনো অবস্থাতেই কোনো মিশনারিকে পাসপোর্ট দেওয়া হয় না। মিশনারির পরে আসে ইংরেজ, তাদেরকেও আমরা পারতপক্ষে ঢুকতে দিই না। ব্রিটিশ রাজদূতাবাসের জন্য যে কজন ইংরেজের নিতান্ত প্রয়োজন, তাদেরই আমরা বড় অনিচ্ছায় বরদাস্ত করেছি। এই দুটি খবর আমার কর্ণকুহরে মথি ও মার্ক লিখিত দুই সুসমাচারের ন্যায় মধুসিঞ্চন করল। গুলিস্তান বোস্তানের খুশবাই হয়ে সকল দুর্গন্ধ মেরে ফেলে আমার চোখে গোলাপি ঘুমের মোলায়েম তন্দ্রা এনে দিল। জিন্দাবাদ আফগানিস্তান! না হয় থাকলই বা লক্ষ লক্ষ ছাড় পোকা সে দেশের চার পায়ের সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে। ভোরবেলা ঘুম ভাঙল আজান শুনে। নামাজ পড়ালেন বুখারের এক পুস্তিন সওদাগর। উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, আপনি নিজেই জিজ্ঞেস করুন না। আমি বললুম, যদি কিছু মনে করেন। আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলুম খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। পরে জানলুম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশি হয়। মোটরে বসে তারই খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলুম। গ্রেট ইস্টার্ন পান্থশালা, আফগান সরাইও পান্থশালা। সরাইয়ের আরাম ব্যারাম তো দেখা হল, গ্রেট ইস্টার্ন গ্র্যান্ডেরও খবর কিছু কিছু জানা আছে। মার্কস না পড়েও চোখে পড়ে যে সরাই গরিব, হোটেল ধনী। কিন্তু প্রশ্ন, তাই দিয়ে কি সব পার্থক্যের অর্থ করা যায়? সরাইয়েও জনআষ্টেক এমন সওদাগর ছিলেন যারা অনায়াসে গ্রেট ইস্টার্নের সুইট নিতে পারেন। তাদের সঙ্গে আলাপচারি হয়েছে। গ্রেট ইস্টার্নের বড় সাহেবদেরও কিছু কিছু চিনি। কিন্তু আচার ব্যবহারে কি ভয়ঙ্কর তফাৎ! এই 8 জন ধনী সওদাগর ইচ্ছে করলেই একত্র হয়ে উত্তম খানাপিনা করে জুয়োয় 200-400 টাকা এদিক ওদিক ছড়িয়ে দিয়ে রাত কাটাতে পারতেন। চাকর বাকর সন্ত্রস্ত হয়ে হুজুরদের হুকুম তামিল করত। সরাইয়ের ভিখিরি ফকিরদের তো ঠেকিয়ে রাখতই, সাধু সজ্জনদের সঙ্গেও এদের কোনো যোগাযোগ হতো না। পৃথক হয়ে আপন আপন দৃঢ়দরদ স্তম্ভে এরা তো বসে থাকলেনই না, 8 জনে মিলে খানদানি গোঠও এরা পাঁকালেন না। নিজ নিজ পণ্যবাহিনীর ধনী গরিব আর 5 জনের সঙ্গে এদের দহরম মহরম আগের থেকে তো ছিলই। তার উপরে সরাইয়ের আসন পেতে জিরিয়ে জুরিয়ে নেয়ার পরে তারা আরও 5 জনের তত্ত্ব তালাশ করতে আরম্ভ করলেন। তার ফলে হরেক রকমের আড্ডা জমে উঠল। ধনী গরিবের পার্থক্য জামা কাপড়ের টিকে থাকল বটে, কিন্তু কথাবার্তায় সেসব তফাৎ রইল না। 2-4টে মোসাহেব ইয়েসম্যান ছিল, সন্দেহ নেই। তা সে গরিব আড্ডা সর্দারেরও থাকে। ব্যবসা বাণিজ্য, তত্ত্বকথা, দেশ বিদেশের রাস্তাঘাট, গিরি সংকট, ইংরেজ রুশের মন কষাকষি, পাগলা উট কামড়ালে তার দাওয়াই, সর্দারজির মাথার ছিট, সব জিনিস নিয়েই আলোচনা হল। গরিব ধনী সকলেরই সকল রকম সমস্যা আড্ডার দয়ে মোজে কখন ডুবল কখন ভাসল। কিন্তু বাকচতুর গরিবও ধনীর পোলাও কালিয়ার আশায় বেশরম বাদর নাচ নাচল না। ঝগড়া কাজিয়াও আড্ডার চোখের সামনের চাতালে হচ্ছে। কথাবার্তার খোঁচাখুঁচিতে যতক্ষণ উভয় পক্ষ সন্তুষ্ট, ততক্ষণ আড্ডা সেসব দেখেও দেখে না, শুনেও শোনে না। কিন্তু মারামারির পূর্বাভাস দেখা দিলেই কেউ না কেউ মধ্যস্থ হয়ে বকেড়া ফয়সালা করে দেয়। মনে পড়ল বায়োস্কোপের ছবি। সেখানে 2 সাহেবের ঝগড়া লাগে, আর 5 জন হোটে গিয়ে জায়গা করে দিয়ে গোল হয়ে দাঁড়ায়। 2 সাহেব তখন কোট খুলে ছুঁড়ে ফেলেন, আর সকলের দয়ার শরীর কোটটাকে ধুলোয় গড়াতে দেন না, লুফে নেন। তারপর শুরু হয় ঘুষোঘুষি, রক্তারক্তি। 5 জন বিনা টিকিটে তামাশা দেখে, আর সমস্ত বর্বরতাটাকে অন্য লোকের নিতান্ত ঘরোয়া ব্যাপার নাম দিয়ে ক্ষীণ বিবেক দর্শনে প্রলেপ লাগায়। সরাইয়ে কারো কোনো নিতান্ত ঘরোয়া ব্যাপার নেই।
তাই পার্সোনাল ইডিওসিনক্রেসি বা খেয়াল খুশির ছিট নিয়ে কেউ সরাইয়ে আশ্রয় নেয় না। অথবা বলতে পারেন, সকলেই যে যার খুশি মতো কাজ করে যাচ্ছে, আপনি আপত্তি জানাতে পারবেন না, আর আপনি আপনার পছন্দ মতো যা খুশি করে যাবেন, কেউ বাধা দেবে না। হাতাহাতি না হলেই হলো। তাতে করে ভালো মন্দ দুইই হয়। একদিকে যেমন গরম ধুলো তৃষ্ণা সত্ত্বেও মানুষ একে অন্যকে প্রচুর বরদাস্ত করতে পারে, অন্যদিকে তেমনি সকলেই সরাইয়ের কুঠরি চত্বর নির্মমভাবে নোংরা করে। একদিকে নিবিড় সামাজিক জীবনযাত্রা, অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতার চূড়ান্ত বিকাশ। অর্থাৎ কমিউনিটি সেন্স আছে, কিন্তু সিভিক সেন্স নেই। ভাবতে ভাবতে দেখি, সরাইয়ে এক রাত্রি বাস করেই আমি আফগান তুর্কমান সম্বন্ধে নানা রকম মতবাদ সৃষ্টি করতে আরম্ভ করেছি। হুঁশিয়ার হয়ে ভেতরের দিকে তাকানো বন্ধ করলুম, কিন্তু বাইরের দিকে তাকিয়েই দেখব আর কি। সেই আগের দিনকার জনপদ বা জনশূন্য শিলাপর্বত। সর্দারজিকে বললুম, রাত্রিরে যখন গা বেরোচ্ছিল তখন একটু সুপুরি পেলে বড় উপকার হতো, কিন্তু সরাইয়ে পানের দোকান তো দেখলুম না। সর্দারজি বললেন, পান কোথায় পাবেন বাবু সাহেব? পেশাওয়ারেই শেষ পানের দোকান। তার পশ্চিমে আফগানিস্তান, ইরান, ইরাকের কোথাও পান দেখিনি। পল্টনে ড্রাইভারি করার সময় এইসব দেশ আমার ঘোরা হয়ে গিয়েছে। পাঠানো তো পান খায় না। পেশাওয়ারের পানের দোকানের গ্রাহক সব পাঞ্জাবি। তাই তো মনে পড়ল, কলুটোলা জাকারিয়া স্ট্রিটে হোটেলের গাড়ি বারান্দার বেঞ্চে বসে কাবুলিরা শহর রাঙা করে না বটে। আরও মনে পড়ল, দক্ষিণ ভারতে বর্মা মালয়ে, এমনকি খাসিয়া পাহাড়েও প্রচুর পান খাওয়া হয়, যদিও এদের কেউই কাশী লখনৌয়ের মতো তরিবত করে জিনিসটার রস উপভোগ করতে জানে না। তবে কি পান অনার্য জিনিস? পান কথাটা তো আর্য, কর্ণ থেকে কান, পর্ণ থেকে পান। তবে সুপারি? কথাটা তো সংস্কৃত নয়। লখনৌয়ে বলে ডলি অথবা ছালিয়া, সেগুলো তো সংস্কৃত থেকে আসেনি। পূর্ববঙ্গে গুয়া কথাটার গুবাক না গুবাক কি একটা সংস্কৃত রূপ আছে না? কিন্তু তাহলেও তো কোনো কিছুর সমাধান হয় না, কারণ পাঞ্জাব, দোয়াব এসব উন্নাসিক আর্যভূমি ত্যাগ করে খাঁটি গুবাক হঠাৎ পূর্ববঙ্গে গিয়ে গাছের ডগায় আশ্রয় নেবেন কেন? আজকের দিনে হিন্দু মুসলমানের সব মাঙ্গলিকেই সুপারির প্রয়োজন হয়, কিন্তু গৃহ্যসূত্রের ফিরিস্থিতে গুবাক গুবাক না, মনে পড়ে না তো। তবে কি এ নিতান্তই অনার্য সুলভ সামগ্রী পূর্ব প্রাচ্য থেকে উজিয়ে উজিয়ে পেশাওয়ার অবধি পৌঁছেছে? সাধে বলি, ভারতবর্ষ তাবৎ প্রাচ্য সভ্যতার মিলনভূমি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।